স্বাস্থ্য সম্পর্কে শিশুদের সচেতন করার জন্য বিদ্যালয়ে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? এই যে অত্যধিক গরম থেকে শিশুদের বাঁচানোর জন্য বিদ্যালয়ে গৃহীত একটি পদক্ষেপ সম্বন্ধে বলুন। একটি ছাত্রের প্রথম শিক্ষক বা শিক্ষিকা কে এবং কেন? একটি শিশুর 5 নম্বর জুতো আর পায়ে হচ্ছে না, অন্য একটি শিশুর এই 5 নম্বর জুতোটিকে পছন্দ নয়। এই যে দুটি উদাহরণ দেওয়া হলো, এই দুটি উদাহরণ কিসের উদাহরণ? শিশুদের দিয়ে বিদ্যালয় চত্বর পরিষ্কার করানো সেটা কি উচিত কি অনুচিত? আসুন এই 5টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর সম্বন্ধে আজকের এই ভিডিওতে জেনে নিই। যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কথা দিচ্ছি কাজে আসবে। আসুন তাহলে অকাজের কথা বাদ দিয়ে কাজের কথায় আসি, নির্দিষ্ট প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরগুলিকে দেখে নিই। স্বাস্থ্য সম্পর্কে শিশুদের সচেতন করার জন্য বিদ্যালয়ে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? একের পর এক পদক্ষেপগুলি বলি, আপনি নিজের মতো উত্তরটাকে সাজিয়ে নিন। তাহলে দেখুন, বিদ্যালয়ে প্রত্যেকটা দিন কিন্তু প্রার্থনা সভা চলছে। সেখানে যদি আমরা প্রত্যেকটা শিশুর দাঁত, নখ, চুল, পোশাক ইত্যাদি বিষয়বস্তুগুলো পরীক্ষা করার ব্যবস্থা করি, তাহলে কিন্তু এগুলো সম্বন্ধে শিশুরা সচেতন হবে। আমরা নির্দিষ্ট সপ্তাহের একটি দিনে যদি এই পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ, কেমন করে ভাত খেতে হয়, কেমন করে হাত ধুতে হয়, কেমন করে খাবার আগে হাত পরিষ্কার করতে হয়, সকালে উঠে কেমন করে দাঁত মাজতে হয় বা ব্রাশ করতে হয় ইত্যাদি বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ যদি সপ্তাহের একটা দিনে শিশুদের দেওয়ার ব্যবস্থা করি, তাহলে তারা কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে নিশ্চিত সচেতন হবে। বিদ্যালয়ে রোজকার যে কাজ, সেই রোজকার কাজের মধ্যে যদি একটা নির্দিষ্ট শ্রেণী বা একটা নির্দিষ্ট পিরিয়ড যদি আমরা শিশুদের ব্যায়াম শেখানো, তাদের পিটি করানো, তাদের বিভিন্ন খেলাধুলা শেখানো ইত্যাদির মধ্যে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু শিশুদেরকে যথেষ্ট স্বাস্থ্য সচেতন করা যাবে। আশা করি এই প্রশ্নের উত্তরে এর থেকে বেশি আর কোনো কিছু বলার প্রয়োজন হবে না। এখন আসুন দেখি যে গুছিয়ে এই উত্তরটিকে কি বলা যায়। তাহলে বিদ্যালয়ে বেশ কিছু পদক্ষেপের মধ্যে দিয়ে শিশুদেরকে স্বাস্থ্য সচেতন করা যেতে পারে। যেমন প্রত্যেকটা দিন যে প্রেয়ার লাইন হচ্ছে, সেখানে যদি শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের পোশাক, তাদের নখ, তাদের চুল ইত্যাদি পরীক্ষা করা হয়, তাহলে সেখান থেকে শিশুরা কিন্তু স্বাস্থ্য সচেতন হবে। বিদ্যালয়ের নির্দিষ্ট সপ্তাহে একটা দিনে শিশুদের এই সংক্রান্ত পাঠগুলি দেওয়া যেতে পারে, যে স্বাস্থ্য সচেতনতার কি প্রয়োজন রয়েছে, আমরা কেমন করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো ইত্যাদি। এবং বিদ্যালয়ে প্রত্যেকটা দিন যে শ্রেণীগুলি রয়েছে, যে ক্লাসগুলি রয়েছে, সেখানে যদি খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চা ইত্যাদি শেখানো যায়, তাহলে এই পদক্ষেপগুলির মধ্যে দিয়ে অবশ্যই একটি শিশুকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করে তোলা যাবে। আশা করি এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর আপনার আর সারা জীবনে কোনোদিন ভুল হবে না। পরবর্তী যে প্রশ্ন, যে বিদ্যালয়ে যখন অত্যধিক গরম পড়েছে তখন বিদ্যালয় থেকে গৃহীত একটি পদক্ষেপ সম্বন্ধে বলুন। তাহলে দেখুন, এই অত্যধিক গরমে শিশুদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু জল পান করা একান্ত প্রয়োজন। তাহলে বিদ্যালয়ের যে ফান্ড রয়েছে সেখান থেকে বা অন্য কোথাও থেকে ফান্ড ব্যবস্থা করে যদি প্রত্যেকটা শিশুকে একটি করে জলের বোতল দেওয়া হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা শিশু সেই জলের বোতলে করে পানীয় জল কিন্তু বিদ্যালয়ে নিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে একটা পদক্ষেপ। এবং প্রত্যেকটা দিন নির্দিষ্ট সময় অন্তর যদি ঘন্টা বাজানো হয়, যে ঘন্টা শিশুদেরকে এই নির্দেশ দেবে যে সেই ঘন্টা শুনে শিশুরা জল পান করবে, তাহলে এই গরমে শরীরে যে ব্যাপক জলের চাহিদা দেখা দেয়, সেই চাহিদা কিন্তু দূর হবে এবং একটা নিয়মতন্ত্রের মধ্যে, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে শিশুরা কিন্তু প্রত্যেকটা দিন তাদের প্রয়োজনীয় জল কিন্তু পান করতে পারবে। তাহলে এই গরম থেকে শিশুদেরকে বাঁচানোর জন্য এটাই হচ্ছে কিন্তু শ্রেষ্ঠ পন্থা একটা বিদ্যালয় এই গরমে যে পরিকল্পনাটা গ্রহণ করতে পারে। আসুন আমরা 3 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। 3 নম্বর প্রশ্ন ছিল, একটি শিশুর প্রথম শিক্ষক বা শিক্ষিকা কে? অবশ্যই একটি শিশুর প্রথম শিক্ষক বা শিক্ষিকা হচ্ছেন তার মা। এখন মনে হতে পারে যে মারা আর কি শেখাচ্ছেন, মারা আর কি পড়াচ্ছেন? তাহলে কেমন করে একজন মা তিনি একটি শিশুর প্রথম শিক্ষক বা শিক্ষিকা হলেন? কিন্তু এই প্রশ্নের উত্তরে আমাদের শিক্ষা শব্দটিকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আমরা বিদ্যালয়ে যাই, পাঠ্যপুস্তক সেগুলোকে মুখস্থ করি, পড়ি, আমরা শিক্ষা বলতে এই বিষয়টিকেই বুঝি। তাহলে শিক্ষা বলতে শুধু যদি এই বিষয়টা হয় যে পুঁথিগত বিদ্যাকে অর্জন করা, রপ্ত করা, মুখস্থ করা, বইগুলিকে মুখস্থ করে নেওয়া, তাহলে হয়তো একটা শিশুর প্রথম শিক্ষক বা শিক্ষিকা মা নাও হতে পারে। কিন্তু শিক্ষার মূল অর্থ কিন্তু এটা নয়।
শুধুমাত্র পাঠ্যপুস্তকগুলিকে পড়াটাই কিন্তু শিক্ষা নয়। একটি শিশুর কাছে যা কিছু নতুন অভিজ্ঞতা, সেই নতুন অভিজ্ঞতাগুলির সঞ্চয়, সেই নতুন অভিজ্ঞতাগুলির অর্জনই হচ্ছে শিক্ষা। তাহলে একটা শিশুকে প্রথম এই নতুন অভিজ্ঞতাগুলি অর্জন করতে সাহায্য করে তার মা। তাই এই পৃথিবীতে একটি শিশুর কাছে মাই হচ্ছে তার প্রথম শিক্ষক বা শিক্ষিকা। এখন আমরা যদি এটাকে ভেবে নিই যে শিক্ষা বা শিক্ষক শিক্ষিকা মানেই একটি শিশুকে যিনি প্রথম বই পড়াচ্ছেন তিনিই তার শিক্ষক বা শিক্ষিকা, তাহলে কিন্তু এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর একটু ভুল হয়ে যাবে। আমরা শিক্ষা বলতে বিষয়টিকে নতুন অভিজ্ঞতার অর্জন, এটাকে মাথায় রেখে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখুন, একটা শিশু প্রথম যখন বিদ্যালয়ে যাচ্ছে সেখানে গিয়ে পড়াশোনা করছে একজন শিক্ষক বা শিক্ষিকার সান্নিধ্যে। এটাও সত্য যে সেই শিশুরা বাড়িতে যখন প্রথম পড়াশোনা শুরু করছে সেটা কিন্তু তার মায়ের আন্ডারেই হয়ে থাকে, সেদিক থেকেও মাই প্রথম শিক্ষক বা শিক্ষিকা। কিন্তু তার থেকেও আরও ব্যাপক অর্থ হচ্ছে যে শিশুদের নির্দিষ্ট যে অভিজ্ঞতাগুলি অর্জন করাতে শেখাচ্ছে প্রথম তার মা। তাই তার মাই হচ্ছে সেই শিশুর প্রথম শিক্ষক বা শিক্ষিকা। এর সঙ্গে আরেকটি প্রশ্ন সম্পর্কিত যে শিশুদের কাছে সবথেকে মহান শিক্ষককে, তো শিশুদের সবথেকে মহান শিক্ষক হচ্ছে এই প্রকৃতি। এই সময় তাকে সব কিছু শেখায়, এই প্রকৃতি তাকে সব কিছু শেখায়। এখানে শিক্ষকের যে ব্যাপক অর্থ, সেই ব্যাপক অর্থে আমরা এই বিশ্ব প্রকৃতির কথা বলতে পারি প্রকৃতিবাদীদের মতে। তো এটাও আপনার যদি ইন্টারভিউ পারপাসে কোনো জায়গায় এই উত্তরের প্রয়োজন হয়, আপনি চোখ বন্ধ করে দিতে পারেন যে একটা শিশু সে সবথেকে বেশি শেখে প্রকৃতির কাছ থেকে। তাই এই প্রকৃতিই হচ্ছে একটা শিশুর মহান শিক্ষক বা সবথেকে বড় শিক্ষক। কিন্তু এখানে এই প্রশ্নে সবথেকে বড় শিক্ষকের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে প্রথম শিক্ষক বা শিক্ষিকাকে। তাহলে অনায়াসে আপনি বলতে পারেন যে মাই হচ্ছে একটা শিশুর প্রথম শিক্ষক বা শিক্ষিকা। এবারে দেখুন, এই সকল পরিস্থিতি নির্ভর প্রশ্নগুলোর নির্দিষ্ট কোনো একটি উত্তর হতে পারে না। আপনি যুক্তির মধ্যে দিয়ে যে উত্তরটিকে প্রতিষ্ঠা করতে পারবেন সেটিই হচ্ছে সঠিক উত্তর। তাই প্রশ্ন এক, কিন্তু তার উত্তর ভিন্ন হতে পারে। এখন আমি যে তিনটি প্রশ্নের উত্তর দিলাম, আপনার কাছে সেই নির্দিষ্ট তিনটি প্রশ্নের উত্তর অন্য কিছু থাকতে পারে। যাই থাক সেটা ঠিক, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র যুক্তি দিয়ে সেই উত্তরটিকে প্রতিষ্ঠা করা, তাহলেই হয়ে যাবে। আমি আমার মতো করে এই প্রশ্নের উত্তরগুলিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, আপনি আপনার মতো করে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। তবে যাই করুন না কেন, আসল কথা হচ্ছে যে নিজের মুখে যেন এগুলোকে বলতে পারেন, সেই অভ্যাসটাকে রপ্ত করবেন। আসুন আমরা পরবর্তী 4 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। 4 নম্বর প্রশ্ন ছিল যে 5 নম্বর জুতো একটি শিশুর পায়ে হচ্ছে না কেন? পাটা বড় হয়েছে তাই হচ্ছে না, তার এখন 6 নম্বর জুতো লাগবে। তাহলে এই যে পাটা বড় হয়ে গেল, এটি কিন্তু বৃদ্ধির উদাহরণ। এবারে সেই 5 নম্বর যে জুতো, সেই জুতোটি অন্য একটি শিশুর পছন্দ হচ্ছে না, তার ওই মডেলটা ভালো লাগছে না, অন্য একটা মডেলের জুতো তার পছন্দ। তাহলে এইটা ভালো ওইটা খারাপ, এই যে বোধ, এই বোধটা হচ্ছে বিকাশ। তাহলে একটা শিশুর পায়ে 5 নম্বর জুতো হচ্ছে না, তার পাটা বড় হয়ে গেছে তাই হচ্ছে না, এই বড় হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে বৃদ্ধি। এবং একটি শিশু এটাকে বুঝতে শিখেছে যে তার এই জুতোটা পছন্দ, ওই জুতোটা পছন্দ নয়। শিশুর মধ্যে এই যে বোধটা জন্ম নিয়েছে, সেই বোধটাকে বলা হচ্ছে বিকাশ। তাহলে জুতো সংক্রান্ত যে দুটি উদাহরণ দেওয়া হয়েছিল, যে একটা শিশুর 5 নম্বর জুতো পায়ে হচ্ছে না, এই উদাহরণটি হচ্ছে বৃদ্ধির উদাহরণ। এবং অপরদিকে একটি শিশুর এই নির্দিষ্ট জুতোর মডেলটি পছন্দ নয়, এটা হচ্ছে তার বিকাশের উদাহরণ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে শিশুদের দিয়ে বিদ্যালয় চত্বর পরিষ্কার করানো কি উচিত? দেখুন, এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে কিন্তু আমরা দ্বিমত পোষণ করতে পারি। কেউ কেউ বলবেন যে হ্যাঁ, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ শেখানোর জন্য অবশ্যই হাতে কলমে তাদেরকে দিয়ে বিদ্যালয় পরিষ্কার করানো যায়। আবার কিছু পক্ষ বলবেন যে না, কোনোদিনই যায় না। শিশুদের কাজ হচ্ছে বিদ্যালয়ে পড়াশোনা করতে আসা, তারা সেখানে পড়াশোনা করবে, আরও অনেক কিছু শিখবে, কিন্তু ঝাঁট দেওয়া কাজ হচ্ছে এটা খুব নিম্নমানের একটা কাজ, যেটা বিদ্যালয়ে কোনোদিনই শিশুদেরকে দিয়ে করানো উচিত নয়। এখন দুটো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে দুটোই কিন্তু সঠিক, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে দেখুন একটি শিশু বিদ্যালয়ে এসেছে কিন্তু সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য, তাহলে তার মধ্যে সেই পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দেওয়া কিন্তু একান্ত জরুরি। তাহলে একটা শিশু যদি হাতে কলমে নাই শেখে যে কেমন করে তাকে তার চারপাশটা পরিষ্কার রাখতে হবে, তাহলে সেই শিক্ষাটা কিন্তু কোনোদিন সম্পূর্ণ হবে না। তাই শিশুরা যদি তাদের বিদ্যালয়ে তাদের যে শিক্ষা অঙ্গন সেটাকে যদি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেখানে সমস্যা কিছু নেই।
তবে এটা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র এই কারণ দেখিয়ে বিদ্যালয় কোনো দিনই তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সিদ্ধ করবে না, যে এগুলো পরিষ্কার করতে আরও 5টা লোক লাগতো, 500,000 টাকা খরচ হতো, সেটা শিশুদেরকে দিয়ে করিয়ে দেওয়া হলো। এই মানসিকতা কিন্তু বিদ্যালয়ের মধ্যে কোনো দিন থাকবে না। তাহলে নিছক পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠদান করার জন্য শিশুদের দিয়ে অবশ্যই বিদ্যালয় চত্বর পরিষ্কার করানো যেতে পারে, কিন্তু সেটা কোনো দিনই বিদ্যালয়ের একটি সেবামূলক কাজ হিসেবে নয়। অর্থাৎ আমি এই নির্দিষ্ট বাহানায় বিদ্যালয়টিকে পরিষ্কার করিয়ে নেব এবং বিদ্যালয়ের 500,000 টাকা বাঁচিয়ে নেব, এই মানসিকতা দিয়ে কোনো দিন এই কাজটা করা যাবে না। শিশুদের নিছক একটি নতুন অভ্যাস তৈরি করার নিরিখে আমরা এই কাজটি করাতে পারি। তবে সেখানে যখন শিশুরা বিদ্যালয় চত্বর পরিষ্কার করবে, অবশ্যই একজন শিক্ষককে বা একজন শিক্ষিকা কোনো একজনকে নেতৃত্ব দিতে হবে এবং তার হাতে সবথেকে বড় ঝাঁটাটি থাকতে হবে এবং তাকে নিজেও কিন্তু শিশুদের সঙ্গে সমান তালে সেই কাজটি করে যেতে হবে। তাহলে শিশুদের মধ্যে ভিন্ন কোনো বোধ জন্ম নেবে না এই কাজটিকে নিয়ে। তাহলে শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কী দাঁড়ালো? যে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে অবশ্যই একটি পাঠ। তাই শিশুদের সেই পাঠটিকে হাতে কলমে দেওয়ার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কতটা সেটা উপলব্ধি করানোর জন্য শিশুদের অবশ্যই সপ্তাহে বা মাসে কোনো একটা দিন তাদেরকে দিয়ে বিদ্যালয় চত্বর পরিষ্কার করানো যেতে পারে। তবে এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বিদ্যালয়ের একমাত্র উদ্দেশ্য যেন এই নির্দিষ্ট পন্থাকে কাজে লাগিয়ে বিদ্যালয় চত্বরটিকে পরিষ্কার করে নেওয়া না হয়। নিছক পাঠদানের উদ্দেশ্যেই যেন তাদেরকে দিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করানো হয় এবং সেখানে যেন অবশ্যই এক বা একাধিক শিক্ষক বা শিক্ষিকা নিজেরা সেই কাজগুলিকে করে নেতৃত্ব দেন। অর্থাৎ আমি আমার বিদ্যালয়ের শ্রেণীকক্ষের একটি ঘরকে পরিষ্কার করব, আমি একজন শিক্ষক, আমার হাতে ঝাঁটা আছে, সঙ্গে শিশুরা আমাকে সাহায্য করছে, বিদ্যালয় চত্বর পরিষ্কার হচ্ছে এবং তার সঙ্গে শিশুদের সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক গড়ে উঠছে এবং শিশুরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ পাচ্ছে। এই নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু শিক্ষক যদি মাজায় হাত দিয়ে বলে যে এই পরিষ্কার করে, এই ঝাড় দে, এবং সেটা যদি অভিভাবিকারা জানতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। কারণ তারা ভাবতে পারে যে আমরা শিশুদেরকে বিদ্যালয়ে পাঠিয়েছি পড়াশোনা করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে বা ঝাড় দিতে নয়। আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে কেন আমার শিশুকে দিয়ে বিদ্যালয় ঝাড় দেওয়া করালেন, এই প্রশ্ন আসতে পারে। কিন্তু শিক্ষক বা শিক্ষিকা নিজেই যদি সেই কাজ করেন এবং তিনি যদি সেই শিশুদেরকে নেতৃত্ব দেন এবং তার হাতে যদি ঝাঁটা থাকে, তিনি যদি ঝাড় দেন, তাহলে আশা করি এগুলোকে নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হবে না। আশা করি এই প্রশ্নের মধ্যেকার সমস্যাটা আপনাকে বোঝাতে পারলাম এবং এই নির্দিষ্ট প্রশ্নের একটা নির্ভরযোগ্য উত্তর আপনাকে দিতে পারলাম। তবে এটা কোনো দিনই একেবারে সঠিক উত্তর নয়, সঠিক উত্তর ভিন্ন কোনো কিছু হতে পারে। সেটা নির্ভর করছে আপনি কেমন করে কী যুক্তি দিয়ে এই উত্তরটিকে প্রতিষ্ঠা করলেন তার উপরে। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।